সব মায়ের মতোই আমার মাও চেয়েছিল যাতে আমাদের দুই বোনের বিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমাদের জন্মের পর থেকেই আমার মা একটু একটু করে পয়সা জমিয়ে আমাদের দুই বোনের জন্য সোনার গয়না বানিয়ে রেখেছিল। কিন্তু এসব তো ভাগ্যের ব্যাপার, কখন কার বিয়ে হবে, কার ভাগ্যে কেমন স্বামী আর শ্বশুরবাড়ি আছে তা তো শুধু ভগবানই জানে। তবে আমার মা সব সময় আমাদের দুই বোনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতেন যাতে আমাদের ভালো ঘরে বিয়ে হয়। আমার নাম কবিতা। আমরা দুই বোন। আমি আমার দিদির চেয়ে 3 বছরের ছোট। তবে আমাদের দুই বোনের বিয়ে একই সাথে হয়েছিল। আসলে আমার দিবাকরের সাথে বেশ কয়েক বছর ধরে সম্পর্ক ছিল। দুই পরিবারই এই সম্পর্কটাকে মেনে নিয়েছিল। ঠিক ছিল যে দিদির জন্য কোনো ভালো পাত্র পাওয়া গেলেই আমাদের দুই বোনের বিয়ে একই মণ্ডপে করিয়ে দেওয়া হবে। কারণ আমাদের অবস্থা তেমন একটা ভালো ছিল না। বাবার ছোট একটা মুদিখানার দোকান ছিল, তাতেই আমাদের সংসার কোনো মতে চলতো। তাই বাবা মা চেয়েছিলেন যাতে দুই মেয়ের বিয়ে একই সাথে করিয়ে দেওয়া যায়, তাহলে বিয়ের খরচটা একটু কমবে। একদিন আমার মামা দিদির জন্য একটা সম্বন্ধ নিয়ে আসে। সে সময় আমরা সবাই খুব অবাক হয়ে গিয়েছিলাম, কারণ দিদির জন্য যে সম্বন্ধটা আনা হয়েছিল তারা খুবই বড়লোক ছিল। ছেলের নিজস্ব ব্যবসা, তাছাড়া বাড়ি গাড়ি সব কিছু ছিল। ওদের কোনো চাহিদাও ছিল না। দিদিকে ওদের খুব পছন্দও হলো। সবাই তখন এটাই বলছিল যে দিদি তার ধৈর্যের ফল পেয়েছে। কারণ যখন অনেক চেষ্টার পরও দিদির জন্য কোনো ভালো সম্বন্ধ আসছিল না, তখনও মা বাবাকে বলেছিল যে তোমরা বোনের বিয়েটা আগে করিয়ে দাও, আমার জন্য ওকে বসিয়ে রেখো না। আজ ওর এত ভালো ঘরে বিয়ে হবে ভেবে আমারও খুব ভালো লাগছে। সত্যি ওর ভাগ্যটা খুব ভালো। 1 মাস পর আমাদের দুই বোনের বিয়ে হয়ে গেল। আমাদের বিয়েতে বাবা মা যথাসাধ্য খরচ করেছেন। তারপর আমরা দুজনেই শ্বশুর বাড়িতে চলে গেলাম। আমার দিদির জন্য খুব মন খারাপ লাগতো, কারণ আমরা দুজনে সব সময় একসাথেই থাকতাম। কিন্তু এখন আমরা কত দূরে চলে গেছি। বিয়ের পর যখন আমি দিরাগমনে বাড়ি এলাম, দিদিও ওই দিন বাড়িতে এসেছিল। ওদের গাড়িটা যখন আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো, এত দামি গাড়ি দেখে পাড়ার সবাই তো অবাক। তাছাড়া বাবা মায়ের জন্য কত দামি দামি জামা কাপড় নিয়ে এসেছিল ও। আমিও বাবা মায়ের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী জামা কাপড় নিয়ে গিয়েছিলাম। আসলে আমার শ্বশুরবাড়ি খুব একটা বড় লোক ছিল না। আমার স্বামী একটা ছোট কোম্পানিতে চাকরি করে, বেতনও খুব একটা বেশি ছিল না। সে যাই হোক, দিদিও শ্বশুরবাড়িতে খুব ভালো ছিল। আমিও আমার শ্বশুরবাড়িতে খুব ভালোই ছিলাম। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো। তাছাড়াও শ্বশুরবাড়ির সবাইও খুব ভালো ছিলেন। আমরা দুই বোন নিজেদের শ্বশুরবাড়িতে ভালো আছি দেখে আমার বাবা মাও চিন্তামুক্ত হলেন। 3 দিন বাপের বাড়িতে কাটানোর পর যখন আমাদের শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার সময় হলো, ঠিক সেই দিনই দুপুর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি আসলো। দিদির বর তো ওকে গাড়ি করে এসে নিয়ে গেল, কিন্তু আমার বর ফোন করে বলল যে এত বৃষ্টির মধ্যে সে আমাকে নিতে আসতে পারবে না, কারণ আমার বরের কাছে বাইক ছিল, আর এই বৃষ্টিতে বাইকে করে গেলে তো পুরো ভিজে যাব। তাই ও বলল যে কাল নিতে আসবে। সেদিন রাতে আমি শুয়ে শুয়ে এটাই ভাবছিলাম, আজ যদি আমার বরের কাছেও একটা 4 চাকা থাকতো, জানি না কেন আমার মনটা খারাপ হয়ে আসছিল। তবে পরক্ষণেই আমার মনে হলো, নাইবা থাকলো আমাদের গাড়ি, আমি শ্বশুরবাড়িতে ভালো তো আছি। পরের দিন আমি আমার বরের সাথে শ্বশুরবাড়ি ফিরে গেলাম। এইভাবেই বিয়ের 1 মাস কেটে গেল। আর এখন তো অনেক দায়িত্ব আমার উপর এসে পড়েছে। তাই এখন আমি আর দিদি একসাথে আর বাপের বাড়িতে যেতে পারি না, কারণ কখনো ও ব্যস্ত থাকে বা কখনো আমি শ্বশুরবাড়ি থেকে যাওয়ার অনুমতি পাই না। এখন তো আমাদের মধ্যে শুধু ফোনেই কথা হয়। বিয়ের ঠিক 3 মাস পর আমি বাড়ির সবাইকে একটা খুশির খবর দিলাম, আর সেটা হলো আমি মা হতে চলেছি। তবে দিদিও পিছিয়ে থাকলো না। 1 সপ্তাহের মাথায় দিদিও বলল যে ও গর্ভবতী।
তারপর থেকে আমরা রোজ ফোনে কথা বলতাম, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতাম। তবে ধীরে ধীরে যত প্রেগনেন্সির দিন এগোতে থাকলো, আমাদের দুজনেরই শরীরে নানা রকম সমস্যা আসতে থাকলো। তবে আমার দিদির এতে তেমন একটা অসুবিধা হতো না, কারণ জামাইবাবুর টাকা পয়সার কোনো অভাব ছিল না। তাই ও রেগুলার ডাক্তারের কাছে চেক আপে যেত, খাওয়া দাওয়াও ভালোই করতো। তাছাড়া বাড়িতে কোনো কাজই ওকে করতে হতো না, খুব আরামে থাকতো ও। কিন্তু আমার অবস্থা ছিল একদম উল্টো। টাকার অভাবে আমি ঠিক করে ডাক্তার দেখাতে পারতাম না, তাছাড়া সংসারের কাজ তো করতে হতো। তার সত্ত্বেও ভগবানের আশীর্বাদে ঠিক 9 মাস পর আমার ছেলে হলো। আর আমি নিজের ছেলের মুখটা দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেলাম। তারপর আমরা সবাই অপেক্ষা করতে থাকলাম যে দিদির কবে ডেলিভারি হবে। 1 সপ্তাহ পর দিদিরও মেয়ে হলো। মেয়ে হয়েছে শুনে আমরা তো সবাই খুব খুশি হলাম, কারণ ওর শ্বশুর বাড়িতে টাকা পয়সার কোনো অভাব ছিল না। তাই মেয়ে হলে যে চিন্তাটা বাবা মায়ের হয়, ওদের তেমন কোনো ব্যাপার ছিল না। তারপর আমার ছেলের বয়স যখন 2 মাস হলো, একদিন আমি ছেলেকে নিয়ে দিদির বাড়ি গেলাম ওর মেয়েকে দেখতে। তবে সেখানে গিয়ে আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম, দিদির শ্বশুরবাড়ির লোকেদের মুখটা একটু ভার ভার। এমনকি জামাইবাবুও আগের মতো তেমন একটা কথা বলছিল না। ব্যাপারটা একটু আন্দাজ করতে পারছিলাম আমি, কিন্তু দিদিকে কিছু জিজ্ঞাসা করলাম না। এভাবেই 3 বছর কেটে গেল, আর আমি আবারও গর্ভবতী হলাম। ভগবানের ইচ্ছায় আমার আবারও ছেলে হলো। আমার শ্বশুরবাড়ির সবাই তো ভীষণ খুশি। তবে দিদির সাথে এখন আর তেমন একটা কথা হয় না। কয়েক মাস পর মায়ের কাছে জানতে পারলাম দিদিরও বাচ্চা হবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম এবার যেন দিদির ছেলে হয়। কারণ মানুষ মুখে যতই বলুক না কেন, যে ছেলে হোক বা মেয়ে একই ব্যাপার, মনে মনে সবাই ছেলের আশাই করে। আর তাছাড়া আমি সেইবার দিদির বাড়ি গিয়ে যা দেখেছিলাম, কিন্তু দিদির এইবারও মেয়েই হলো। যাই হোক, সবই ভগবানের ইচ্ছা। এবার আর দিদি হসপিটাল থেকে ছুটি হওয়ার পর শ্বশুরবাড়ি যায়নি, মা ওকে নিজের কাছেই নিয়ে এসেছিল। কিছুদিন পরে আমি ওর সাথে দেখা করতে বাড়ি গিয়েছিলাম। দেখলাম ও চুপচাপ কেমন মনমরা হয়ে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোর? জামাইবাবু বা তোর শ্বশুরবাড়ির লোক মেয়ে হওয়া নিয়ে কিছু বলেছে নাকি? শুনে ও বলল, না, এখনও কিছু বলেনি, কিন্তু আমার মনে হচ্ছে আবার মেয়ে হয়েছে বলে ওরা খুশি হয়নি। আমি বললাম, ধুর, কি যে সব উল্টোপাল্টা কথা ভাবিস না। মেয়ে হয়েছে তো কি হয়েছে, দেখবি এরপর তোর ছেলেই হবে। দিদি আমার কথা শুনে শুধু হাসলো, আর কিছু বলল না। আমি বললাম, দেখ, তোর মেয়েকে একদম জামাইবাবুর মতো দেখতে হয়েছে। তারপর আমিও দিদির সাথে 2-3 দিন মায়ের কাছে থেকে শ্বশুরবাড়ি ফিরে এলাম। এইভাবেই সময় এগিয়ে যেতে থাকলো, আর আমাদের বিয়েরও 6 বছর হয়ে গেল। এই 6 বছরে আমি 2 ছেলের মা হয়ে গেছি, আর আমার দিদি 2 মেয়ের মা। দ্বিতীয় মেয়েটা হওয়ার পর থেকেই ও কেমন যেন হয়ে গেছিল, কারোর সাথে বেশি কথা বলতো না, কোথাও যেতও না। একদিন আমি বাড়ি গেলে দেখলাম দিদিও এসেছে। কথায় কথায় জানতে পারলাম দ্বিতীয় মেয়েটা হওয়ার পর থেকে ওর শ্বশুরবাড়ির লোকজন, এমনকি জামাইবাবুও দিদির সাথে ভালো ব্যবহার করে না। প্রথম মেয়েটা হওয়ার পরও সবাই একটু অখুশি হয়েছিল, কিন্তু পরে সব ঠিক হয়ে গেছিল। কিন্তু এবার আর আমি ওর অবস্থাটা বুঝতে পারছি। যতই শ্বশুরবাড়ি বড়লোক আর শিক্ষিত হোক না কেন, সবাই একটা ছেলের আশাই করে। আমি দিদিকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু বলতে যাচ্ছিলাম, তখনই ও আমার হাত দুটো ধরে বলল, বোন, অনেক দিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছি। আমি জানি তুই আমার কষ্টটা বুঝবি। শুনে আমি বললাম, আরে বল না, কি বলবি, এত ভাবছিস কেন? আমার কথা শেষ হতে না হতেই দিদি বলল, বোন, আমি যদি তোর কাছে কিছু চাই, তুই কি দিবি আমাকে? এই প্রথমবার
দিদি আমার কাছে কিছু চাওয়ার কথা বলছে। তাই আমি বেশি কিছু না ভেবেই ওকে বললাম, বল না, তোর কি লাগবে, এত ভাবছিস কেন? দিদি তখন বলল, আমরা যদি আবারও একসাথে প্রেগনেন্ট হই আর আবারও যদি তোর ছেলে হয়, তাহলে তোর ছেলেটাকে আমায় দিবি আর আমার মেয়েকে তুই নিয়ে নিস। আমি না শ্বশুরবাড়িতে একদম ভালো নেই রে। মেয়ে হওয়া নিয়ে উঠতে বসতে সবাই আমাকে কথা শোনায়। তোর জামাইবাবু তো আমার সাথে ঠিক করে কথা পর্যন্ত বলে না। ও সারাক্ষণ একটাই কথা বলে, ওর এত বড় ব্যবসা কে দেখবে? আমি তোর ছেলের জন্মই দিতে পারছি না। তাই এইবার যদি তোর ছেলে হয় তাহলে আমায় দিস, না হলে আমার সংসারটা হয়তো আর থাকবে না রে। এই বাড়িরও তো অবস্থা ভালো না, তার উপর আমি যদি এসে উঠি, বাবা মা কি করে চালাবে বল? দিদির মুখে এই কথা শুনে আমি কিছুটা অবাক হলাম, কারণ এটা করা অত সহজ নয়। সে ছেলে হোক বা মেয়ে, নিজের সন্তানকে কি করে অন্য কাউকে দিয়ে দেব? কিন্তু তারপর আমি ভাবলাম, দিদি হয়তো এখন মানসিক অশান্তিতে আছে, তাই এই ধরনের কথা বলছে। তাই আমিও ওকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর কথায় রাজি হয়ে গেলাম। কিন্তু আমি জানি এই কাজটা করা অতটা সহজ নয়, কারণ যদি আমরা একসাথে প্রেগনেন্ট না হতে পারি তাহলে, বা এটাও হতে পারে যে আমাদের ডেলিভারি 1-2 মাস আগে পরে হলো। তাই আমি ভাবলাম হয়তো এরকম কিছু করার দরকারই পড়বে না। আমি আর বেশি কিছু না ভেবে দিদিকে হ্যাঁ বলে দিলাম। তখন দিদি বলল, এই কথাটা যেন কেউ না জানতে পারে, তার বদলে আমি প্রতি মাসে তোকে কিছু টাকা পাঠিয়ে দেব। টাকার কথা শুনে আমার মনেও একটু লোভ জন্মালো, কারণ আমার টাকার খুব প্রয়োজন। 2 ছেলে বড় হচ্ছে, ওদের ভালো স্কুলে ভর্তি করাতে হবে। আমার বরের পক্ষে এত খরচ চালানো সম্ভব হবে না। আমি দিদিকে বললাম, কিন্তু আমরা যদি নিজেদের শ্বশুরবাড়িতে থাকি তাহলে এই কাজটা করা খুবই মুশকিল হয়ে যাবে। দিদি তখন একটু ভেবে বলল, তাহলে এক কাজ করব, যখন আমাদের ডেলিভারির সময় আসবে 2-1 মাসের জন্য আমরা কোথাও ঘুরতে যাব। তোর কোনো চিন্তা করতে হবে না, সবার খরচ আমিই চালাবো। আমি বললাম, ঠিক আছে, আমি বাড়ি গিয়ে ওর সাথে কথা বলবো। 2 দিন পর আমি শ্বশুরবাড়ি গিয়ে আমার বরকে বললাম, আমাদের বিয়ের 6 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আমরা কোথাও ঘুরতে যাইনি। দিদি জামাইবাবু 1-2 মাসের জন্য ঘুরতে যাচ্ছে, প্লিজ চলো না আমরা ওদের সাথে যাই। ও তখন আমায় বলল, দেখো, তোমার জামাইবাবুর অবস্থা ভালো, উনি যেতেই পারেন, কিন্তু আমার অত টাকা নেই যে তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যাব। তুমি তো সব কিছুই জানো আমাদের কি অবস্থা। আমি বললাম, তুমি চিন্তা করো না, ঘুরতে যাওয়ার সব খরচ আমি দেব। আমার কথা শুনে ও একটু অবাক হয়ে আমায় জিজ্ঞাসা করলো, তোমার কাছে টাকা কোথা থেকে আসলো? আমি বললাম, আরে ঘর খরচ থেকে আমি কিছু কিছু করে টাকা জমিয়ে রেখেছি। ও তখন বলল, ঠিক আছে, কবে যাবে বলো, আমি আগে থেকে অফিসে ছুটি বলে রাখবো। পরের দিন আমি দিদিকে ফোন করে বললাম, ও যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। শুনে দিদি খুব খুশি হলো। আর তারপর থেকে আমরা 2 বোন নিজেদের প্ল্যান মতন কাজ করতে থাকলাম। কিন্তু আমি তখন অবাক হলাম যখন আমি জানতে পারলাম যে আমরা 2 বোনই প্রেগনেন্ট। আমি এই কথাটা দিদিকে জানাতেই ও খুব খুশি হয়ে গেল, কারণ আমাদের প্ল্যানটা সাকসেস হয়েছে। দিদি তখন বলল, তুই তোর প্রমিসটা মনে রেখেছিস তো? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। তারপর থেকে দিদি আমাকে আরও বেশি করে টাকা পাঠাতে থাকলো, যাতে আমি ভালো করে ডাক্তার দেখাতে পারি। যখন আমাদের প্রেগনেন্সির 8 মাস হয়ে গেল, তখন দিদি একদিন আমায় ফোন করে বলল, শোন, আমাদের ডেলিভারির তো আর বেশি দেরি নেই, আমি টিকিট করিয়ে নিয়েছি, 2 দিন পরেই আমরা ঘুরতে যাব। দিদি কিছু টাকা পাঠালো। আমি সেই টাকা আমার বরকে দিয়ে বললাম, পরশু আমরা ঘুরতে যাব। তারপর সঠিক দিনে আমরা নিজেদের শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে ঘুরতে চলে গেলাম। শ্বশুরবাড়ি থেকে আমার কোনো চাপ ছিল না, কারণ 2 ছেলের পর এবার যদি আমার মেয়েও হয় তাহলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমার একটাই ভয় ছিল, এই প্ল্যানের কথাটা
যেন আমার বর না জেনে যায়। কারণ ও যদি জানতে পারে আমি টাকার বদলে আমার বাচ্চাকে দিয়ে দেবো, তাহলে ও খুব রেগে যাবে। এতদিন ডাক্তার দেখাতে যা খরচ হচ্ছিল সব আমার দিদিই দিচ্ছিল। তাই ও আর আমি একই ডাক্তারকে দেখাচ্ছিলাম। উনিই আমাদের বলল যে আমাদের ডেলিভারি ডেটও একই। আমরা দুজনেই খুশি হলাম এটা ভেবে যে সব কিছুই আমাদের প্ল্যান মতোই হচ্ছে। এদিকে সময়ও তাড়াতাড়ি এগিয়ে যেতে থাকলো। এবার আমার প্রেগনেন্সিতে কোনো অসুবিধা আসলো না, কারণ এইবার আমি ভালো ডাক্তার দেখিয়েছিলাম, খাওয়া দাওয়াও ভালোই করছিলাম। আর এই সব কিছুই আমার দিদির জন্য সম্ভব হয়েছে। অবশেষে সেই দিনটা এলো যেদিন আমরা দুজনেই বাচ্চার জন্ম দেব। আমরা দুজনেই একই হসপিটালে গিয়ে অ্যাডমিট হলাম। আসলে এই হসপিটালটা ছিল আমার দিদির ছোটবেলার বন্ধুর, তাই দিদি ওনাকে আগে থেকেই সব কিছু বুঝিয়ে রেখেছিল। তারপর আমাদের দুই বোনকেই ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হলো। কয়েক ঘন্টা পর আমার জ্ঞান ফিরতেই একজন নার্স এসে বাচ্চাটাকে আমার কোলে দিল। আমি তো শিওর ছিলামই যে এইবারও আমার ছেলেই হবে। আমি বাচ্চাটার গা থেকে যেই কাপড়টা সরালাম, অমনি আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। এ কি, এটা তো একটা মেয়ে, তার মানে আমি মেয়ের জন্ম দিয়েছি। এবার কি হবে? আমি নার্সকে জিজ্ঞাসা করলাম আমার দিদির কি হয়েছে। উনি বলল ওনার এখনও অপারেশন চলছে। এটা শুনে আমার খুব টেনশন হচ্ছিল, কারণ আমাদের সব প্ল্যানই তো ভেস্তে গেল। এবার আমি ভাবতে থাকলাম যে দিদিকে আমি কি বলবো, কারণ ও আমার জন্য এত টাকা খরচ করলো, কিন্তু আমি তো ওকে ছেড়ে দিতে পারলাম না। আমার তো মেয়ে হলো। আমি এইসবই ভাবছিলাম। ঠিক তখনই একজন নার্স এসে আমায় বলল, খুশির খবর আছে, আপনার দিদির ছেলে হয়েছে। এই খবরটা শোনার পর আমার যে কি খুশি হলো। শেষ পর্যন্ত ভগবান আমাদের প্রার্থনা শুনলেন। আমরা দুজনেই ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিলাম, কারণ আমরা দুই বোনই খুব খারাপ একটা কাজ করতে যাচ্ছিলাম। আসলে এখনকার মানুষরা আর ধৈর্য রাখতে পারে না। আমরা এটা ভুলে যাই যে ভাগ্যে যা লেখা আছে তাই হবে। সমাজের চাপই আমাদের এই ভুল পথে নিয়ে যেতে বাধ্য করে। বন্ধুরা, আশা করছি আজকের গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।